আজকে আমরা যেটা শিখব, আজকে আমরা আলোচনা করব হচ্ছে এইচএসসি জন্য সেকেন্ড পেপার চ্যাপ্টার 7 মানব শারীরতত্ত্ব চলন ও অঙ্গ চালনা। আজকের আলোচনার টপিক হচ্ছে অধ্যায় 7, সেকেন্ড পেপারের অধ্যায় 7 এর প্রথমে যে বিষয়টা আলোচনা আসবে সেটা হচ্ছে অস্থি নিয়ে আলোচনা আসবে, এবং তার পরবর্তীতে আসবে হচ্ছে তরুণাস্থি। প্রথমে অস্থি, তার পরবর্তীতে হচ্ছে তরুণাস্থি। তো প্রথমে আমি অস্থি এবং তরুণাস্থির কথা বলি। দুটোই হচ্ছে বিশেষ ধরনের যোজক টিস্যু। বিশেষ ধরনের যোজক টিস্যু আমরা যদি বলে থাকি। এবার এদেরকে যেটা বলা হয়ে থাকে, এই যোজক টিস্যুগুলোকে বলি আমরা কঙ্কাল যোজক টিস্যু, বলা হয় কঙ্কাল যোজক টিস্যু। তো আমরা প্রথমে যেটা নিয়ে আলোচনা করবো, তাহলে আমরা জানলাম অস্থি তরুণাস্থি কি। এখন আমাদের শিখতে হবে হচ্ছে অস্থির গঠন নিয়ে শিখতে হবে। সো আমরা এখন চলে যাচ্ছি অস্থির গঠনের ক্ষেত্রে যে শব্দগুলো আমাদের মনে রাখতে হবে, তাহলে আমরা যেটা দেখবো, অস্থির গঠনের ক্ষেত্রে যে কথাগুলো মনে রাখতে হবে, সবচেয়ে দৃঢ় অংশ এবং এতে মাতৃকের পরিমাণ বেশি থাকে। যেহেতু যোজক টিস্যু আমরা বলেছিলাম, যোজক টিস্যুতে মাতৃকের পরিমাণ বেশি এবং কোষের পরিমাণ কম। আর এর মাতৃকাতে দুই ধরনের উপাদান পাওয়া যাবে, জৈব আর একটা হচ্ছে অজৈব। জৈব উপাদান থাকবে 40% এবং অজৈব উপাদান থাকবে 60%। এবার জৈব উপাদান রূপে সাধারণত জৈব উপাদানটা যে অংশ দ্বারা, যে জিনিসগুলো দ্বারা গঠিত হবে, একটা হচ্ছে কোলাজেন এবং আরেকটা হচ্ছে অসিমিউকয়েড। উপাদানগুলো গঠিত হচ্ছে কোলাজেন ও অসিমিউকয়েডে গঠিত হচ্ছে জৈব উপাদান, যেটা থাকবে অস্থিতে 40%। এবার অজৈব উপাদান যেটা আছে, অজৈব উপাদানগুলো যে অংশ দ্বারা গঠিত, একটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট। ওকে, তাহলে যেটা পাচ্ছি, অজৈব উপাদান থাকবে 60%, যেটা গঠিত হয় সাধারণত ক্যালসিয়াম ফসফেট এবং ক্যালসিয়াম কার্বনেটের সমন্বয়ে। আচ্ছা, এরপরে আমাদের অস্থির গঠনের ক্ষেত্রে যেটা মনে রাখতে হয়, অস্থির মাতৃকার মধ্যে অস্থির মাতৃকাতে 3 ধরনের অস্থিকোষ থাকবে। একটা হচ্ছে অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, অস্টিওসাইট, আর পেরিঅস্টিয়াম নামক একটা আবরণী অস্থিটাকে কি করে রাখবে, আবৃত করে রাখবে। আর এটা বিশেষ ধরনের যোজক টিস্যু নির্মিত, বিশেষ ধরনের পাতলা যোজক এবং অমসৃণ প্রকৃতির আবরণী থাকবে। আচ্ছা, যোজক টিস্যু নির্মিত এটা। এখন আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে অস্থির ক্লাসিফিকেশন দিকে যদি যাই, অস্থির প্রকারভেদে যদি আমরা যাই, অস্থির প্রকারভেদে গেলে আমরা সাধারণত দুই ধরনের অস্থি পেয়ে থাকি। একটা হচ্ছে নিরেট অস্থি, আরেকটা হচ্ছে স্পঞ্জি অস্থি। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই অস্থির গঠন শিখবো ডিটেলস। আমরা একটু আগে যেগুলো জানলাম সেগুলো হচ্ছে উপাদান ভিত্তিক, আর এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এর অভ্যন্তরীণ গঠনগুলো কেমন হয়, আর সেটা হচ্ছে নিরেট অস্থির জন্য দেখবো। সো আমাদের এখনকার টপিক হচ্ছে নিরেট অস্থির গঠন। এটা মাঝামাঝি পরীক্ষা চলে আসে। নিরেট অস্থির গঠনে যাওয়ার আগে এই দুটো অস্থির মধ্যে একটা প্রধান পার্থক্য আছে, সেই পার্থক্যটা আমাদের একটু জেনে নিলে ভালো হবে, আর সেটা আমাদের মনে রাখবো অবশ্যই। আর ব্যাপারটা একটু পরে ছবিতে আমরা বুঝিয়ে দিব। নিরেট অস্থি আর হচ্ছে স্পঞ্জি অস্থির মধ্যে মূল পার্থক্য হচ্ছে হ্যাবার্সিয়ান তন্ত্র, যেটা স্পঞ্জি অস্থিতে থাকবে না আর নিরেট অস্থিতে সাধারণত পাওয়া যায়। এটা হচ্ছে মূল পার্থক্য। আমরা এই পার্থক্যটা অবশ্যই মনে রাখবো। তাহলে নিরেট অস্থিতে সুস্পষ্ট হ্যাবার্সিয়ান তন্ত্র থাকে আর স্পঞ্জি অস্থিতে হ্যাবার্সিয়ান তন্ত্র থাকে না। খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, আমরা মনে রাখবো। ওকে, আমরা চলে যাচ্ছি তাহলে নিরেট অস্থির গঠনে। তাহলে আমরা প্রথমে একটা নিরেট অস্থি এঁকে নিচ্ছি, নিরেট অস্থির অংশটা এঁকে নিচ্ছি। বাহিরে আছে পেরিঅস্টিয়াম এবং হচ্ছে তরুণাস্থি। আমি তরুণাস্থিটাতে দেখাচ্ছি। এভাবে প্রান্তভাগে সাধারণত তরুণাস্থি থাকে। আচ্ছা, আর এখন আমি যেটা করব, এখানে এটাকে প্রস্থচ্ছেদ করব। ওকে, এই প্রস্থচ্ছেদের একটা পার্ট, এই প্রস্থচ্ছেদ থেকে আমরা একটা অংশ, এখান থেকে এতটুকু অংশ আমরা কেটে নিয়ে পাশে জুম করতে চাই।
হ্যাঁ, আমার এখান থেকে কিছু অংশ আমার কেটে নিয়ে এখানে জুম করা হয়েছে। এই ছবিটা একটু বুঝাই দিই। উপরের দিকের যে সারফেসটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রস্থচ্ছেদ ভিউ, এবং পার্শ্ব দিক থেকে আমরা যে অংশটা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লম্বচ্ছেদ ভিউ। আর এটা হচ্ছে, এই অংশটা হচ্ছে অস্থির ভিতরের দিকের গহ্বর বা ফাঁকা জায়গা অংশটা। আচ্ছা, এবার আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এখানে 4টা বলয়ের মতো দেখা যাচ্ছে, যেটার মাঝখানে আবার নীল কালির একটু গোলাকৃতির অংশ দেখা যাচ্ছে। এই অংশগুলোকে কোনটাকে কি বলা হয় সেটাতে আমরা আসবো। তার আগে আমি এখন প্রথমে যেটা করতে যাচ্ছি, এখান থেকে এই একটা অংশকে নিয়ে আমরা এবার কেটে নিয়ে জুম করব পাশে এবার কেটে নিয়ে দেখব। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছিলাম যে নিরেট অস্থির ক্ষেত্রে এই একটা পার্টকে আমরা কেটে নিয়ে জুম করা দেখার পরে এখানে যেটা দেখতে পাচ্ছিলাম সবার মাঝখানে নীলকালিতে আঁকা যে অংশটা দেখা যাচ্ছে এটাকে আমরা বলবো হচ্ছে হ্যাবার্সিয়ান নালী। এটাকে আমরা বললাম হচ্ছে হ্যাবার্সিয়ান নালী। এবার যেটার মাঝখানে আবার দেখা যাচ্ছে সবুজ কালি এবং লাল কালিতে আঁকা দুটো অংশ। এবার সবুজ কালিতে আঁকা অংশটাকে বলবো আমরা স্নায়ু, আর লাল কালিতে আঁকা এটাকে বলছি আমরা ধমনী, আর এটাকে বলছি আমরা শিরা। তার মানে হচ্ছে হ্যাবার্সিয়ান নালীর মধ্যে স্নায়ু থাকবে, ধমনী থাকবে এবং শিরা থাকবে। আমরা দেখতে পাইলাম হচ্ছে হ্যাবার্সিয়ান নালীর মধ্যে স্নায়ু আছে, ধমনী আছে এবং শিরা আছে। আচ্ছা, এবার এখানে খুবই লক্ষণীয় একটা ব্যাপার, হ্যাবার্সিয়ান নালীর চারপাশে লাল কালিতে আঁকা কতগুলো বলয় অংশ দেখা যাচ্ছে। আমি বলতে চাচ্ছি যে আমি এখন দাগ দিয়ে দিচ্ছি বোঝানোর সুবিধার্থে, আমরা পরীক্ষায় এই দাগগুলো দিব না। 1টা 2টা 3টা 4টা 5টা, আমি এরকম 5টা লেয়ার এঁকেছি, 5টা বলয় এঁকেছি। এই বলয় বা লেয়ারগুলো হচ্ছে ম্যাট্রিক্স বা হচ্ছে মাতৃকা লেয়ার। আর এই নিরেট অস্থির ক্ষেত্রে ম্যাট্রিক্স বা মাতৃকা 5 থেকে 15টি লেয়ারে অবস্থান করে। আর এই প্রতিটি লেয়ারকে বলা হবে ল্যামিলাম। তাহলে প্রতিটি লেয়ারকে বলা হচ্ছে ল্যামিলি বা হচ্ছে ল্যামিলাম। তাহলে আমরা কি জানলাম, ল্যামিলাম থাকবে কটা লেয়ারে? 5 থেকে 15টি লেয়ারে থাকবে। কার চারপাশে? হ্যাবার্সিয়ান নালীর চারপাশে ল্যামিলাম থাকবে হচ্ছে 5 থেকে 15টি, বা এদেরকে আমরা ল্যামিলিও বলতে পারি বহুবচনে। আচ্ছা, তাহলে এবার ব্যাপারটা হচ্ছে এই যে ল্যামিলাম আছে, এবার সেই প্রতিটা ল্যামিলামের দিকে যাব, অর্থাৎ প্রতিটা স্তরের দিকে তাকাবো। এবার প্রতিটা স্তরের মধ্যে আমরা কতগুলো গহ্বর খুঁজে পাবো, দেখবো আমরা। ওকে, ছবিতে দেখা যাচ্ছে প্রতিটা ল্যামিলার মাঝে মাঝে এরকম কতগুলো গহ্বর দেখা যাচ্ছে, আর এই গহ্বরগুলোকে বলা হবে ল্যাকুনা। এবার প্রতিটা ল্যাকুনার মাঝখানে অস্থিকোষ অবস্থান করে। ল্যাকুনার মাঝখানে কি থাকবে? অস্থিকোষ থাকবে। তাহলে এদেরকে আমরা বলছি হচ্ছে অস্থিকোষ। এখন আমাদের যেটা দেখতে হবে, প্রতিটা ল্যাকুনার চারপাশে এবার দেখবো আমরা। প্রতিটা ল্যাকুনার চারপাশে যদি আমরা খেয়াল করি, প্রতিটা ল্যাকুনার চারপাশে এরকম কতগুলো সূক্ষ্ম সূক্ষ্ম নালীর মতো অংশ বেরিয়ে পড়বে, যেগুলো এই ম্যাট্রিক্সের স্তরের মধ্যে ছড়িয়ে থাকবে বা ল্যামিলির মধ্যে ছড়িয়ে থাকবে। এভাবে প্রতিটি ল্যাকুনা বা গহ্বরের চারপাশ থেকে কতগুলো সূক্ষ্ম সূক্ষ্ম নালীর মতো অংশ বের হবে। আমি দিয়ে নিচ্ছি নালীগুলো। ওকে, তাহলে আমি এই দাগগুলো মুছে দিব বোঝানোর সুবিধার্থে। যে লেয়ারগুলোকে বলেছিলাম আমরা ল্যামিলা, তাহলে ল্যামিলি বা ল্যামিলামের মধ্যে কি আছে? ল্যাকুনা। সবুজ কালি থাকা লেয়ারগুলো হচ্ছে ল্যাকুনা বা গহ্বরটা, সেই গহ্বরের মাঝখানে থাকবে অস্থিকোষ, আর সেই গহ্বরের চারপাশ জুড়ে থাকবে কতগুলো নালীময় অংশ, যেগুলো ম্যাট্রিক্সের এই স্তরের মধ্যে ছড়িয়ে থেকে এটাকে আরো স্টেবল করবে, আরো দৃঢ় করবে। আর এই নালীময় যে অংশগুলো আছে এগুলোকে আমরা বলবো ক্যানালিকুলি। এদেরকে আমরা বলবো হচ্ছে ক্যানালিকুলি। আমি এতটুকু অংশ আরেকবার প্রথম থেকে বলে যাব, একটু খেয়াল করলেই হবে। সবার মাঝখানে যেটা নীল কালিতে আঁকা আছে এটাকে বলা হবে হ্যাবার্সিয়ান নালী, আর হ্যাবার্সিয়ান নালীর মাঝখানে থাকবে স্নায়ু, ধমনী এবং শিরা। আর হ্যাবার্সিয়ান নালীর চারপাশ জুড়ে এই লাল কালিতে আঁকা যে বলয় বা লেয়ারগুলো আছে এগুলো হচ্ছে ম্যাট্রিক্স বা মাতৃকার লেয়ার। এই মাতৃকার লেয়ারগুলোকে বলা হবে ল্যামিলাম বা ল্যামিলি, আর এটা থাকবে 5 থেকে 15টা লেয়ারে। আর এরপরে এই ল্যামিলাম স্তরের মাঝে কতগুলো কি থাকবে? ফাঁকা স্থান থাকবে। সবুজ কালিতে আঁকা অংশ বুঝাইছি, এদেরকে বলা হবে ল্যাকুনা। ল্যাকুনার মাঝখানে থাকবে অস্থিকোষ, আর এই ল্যাকুনার চারপাশ জুড়ে কতগুলো সূক্ষ্ম নালীময় অংশ ম্যাট্রিক্সের মধ্যে ছড়িয়ে থেকে এটাকে স্টেবল করবে, আর সেটাকে বলা হচ্ছে ক্যানালিকুলি। এবার তার মানে আমরা দেখতে পাচ্ছি কি, মাঝখানে হ্যাবার্সিয়ান নালী এবং তাকে ঘিরে রাখা কতগুলো ম্যাট্রিক্সের স্তর। এই হ্যাবার্সিয়ান নালী এবং ম্যাট্রিক্সের স্তর, এই সবগুলোকে একসাথে বলা হবে হ্যাবার্সিয়ান তন্ত্র। সবগুলোকে একসাথে আমরা বলবো হচ্ছে হ্যাবার্সিয়ান তন্ত্র। ওকে, সবগুলোকে একসাথে আমরা বলছি হচ্ছে হ্যাবার্সিয়ান তন্ত্র।
ওকে, তাহলে যেটা বললাম মাঝখানে আছে হচ্ছে হ্যাবার্সিয়ান নালী এবং তাকে ঘিরে রাখা কতগুলো ম্যাট্রিক স্তর মিলে একসাথে গঠিত হয়েছে হ্যাবার্সিয়ান তন্ত্র। এবার আমরা এই ছবিটাকে একটু উল্টো দিকে যাই, তাহলে আমরা এই পুরো ছবিটাকে আমরা দেখতে পাচ্ছি এইভাবে। এটা হচ্ছে প্রস্থচ্ছেদ ভিউ একটা অংশের। কোন অংশ ছিল এটা? আমরা এখান থেকে নিয়েছিলাম। এটা কি ছিল? নিরেট অস্থির প্রস্থচ্ছেদের একটা অংশ, এরকম বলয় যে অংশটা দেখা যাচ্ছিল সেটাকে আমরা নিয়েছিলাম। তার মানে এই বলয়ের যে অংশটা দেখা যাচ্ছে আসলে সেটা কি ছিল? সেটা ছিল হচ্ছে একটা হ্যাবার্সিয়ান তন্ত্র, আর যার মাঝখানে আছে হচ্ছে হ্যাবার্সিয়ান নালী। এবার আমরা লম্বচ্ছেদ ভিউয়ের দিকে তাকাই। লম্বচ্ছেদ ভিউয়ের দিকে নীল কালিদাকা অংশগুলো দেখা যাচ্ছে। এই নীল কালিদাকা অংশগুলো হচ্ছে হ্যাবার্সিয়ান নালী। তাহলে এই নীল কালিদাকা অংশগুলো হচ্ছে হ্যাবার্সিয়ান নালী। তার মানে এখানে একটা হ্যাবার্সিয়ান নালী, এখানে 3টা হ্যাবার্সিয়ান নালী আমি এঁকেছি বোঝানোর সুবিধার্থে। পাশাপাশি হ্যাবার্সিয়ান নালীগুলো অতি সূক্ষ্ম সূক্ষ্ম লাল কালিদাকা অংশগুলো এরকম নালীময় অংশ বা ক্যানাল দ্বারা যুক্ত থাকবে। এদেরকে বলা হবে ভকম্যান ক্যানাল। এদেরকে বলা হবে, এই লাল কালিদাকা অংশগুলোকে বলা হবে ভকম্যান ক্যানাল। এদেরকে বলছি আমরা ভকম্যানস ক্যানাল। তাহলে আমরা একটা নিরেট অস্থির গঠনের ক্ষেত্রে অত্যন্ত সহজ কিন্তু ব্যাপারটা, খুবই সিম্পল। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম একটু, এবার আমরা এই ছবিটার দিকে থাকবো। এই ভিতরের দিকের অংশটাকে আমরা বলেছিলাম অস্থি গহ্বর, আর এটার মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে হলুদাভ অথবা লালচে অস্থি মজ্জা থাকবে। এরকম জায়গাতে অস্থি মজ্জা আমরা দেখতে পাই। আচ্ছা, তাহলে একটা নিরেট অস্থির ক্ষেত্রে আর একটা স্পঞ্জি অস্থির ক্ষেত্রে মূল পার্থক্যকারী অংশটা কে ছিল? হ্যাবার্সিয়ান তন্ত্র, যেটা নিরেট অস্থিতে সুস্পষ্ট এরকম হ্যাবার্সিয়ান তন্ত্র থাকে, আর স্পঞ্জি অস্থিতে সাধারণত সেটা থাকে না। আর সেই জন্যই এই সুস্পষ্ট হ্যাবার্সিয়ান না থাকার জন্যই ওটা অনেকটা ক্যান্সেলাস প্রকৃতির হয়, অর্থাৎ হচ্ছে স্পঞ্জ টাইপ হয়। এই জন্য ওটাকে অনেক সময় আমরা স্পঞ্জি অস্থিকে আমরা ক্যান্সেলাস অস্থিও বলে থাকি। তো আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে, আমি এটাকে আরেকবার রিক্যাপ করে যাব, সেটা একটু খেয়াল করলেই বুঝতে পারবো। তাহলে আমরা দেখতেছিলাম হচ্ছে একটা অস্থির গঠন, নিরেট অস্থির গঠন। এখানে আমরা প্রস্তুত করে নিয়েছিলাম, প্রস্তুত করে নিয়ে তার কিছু অংশ আমরা কেটে নিয়েছিলাম। এটা হচ্ছে উপরের সার্ফেসটা হচ্ছে প্রস্তুত ভিউ, পার্শ্ববর্তী সার্ফেসটা হচ্ছে লম্বচ্ছেদ ভিউ, আর এদিকের অংশটা ছিল হচ্ছে অভ্যন্তরীণ অংশ, যেদিকে অস্থি মজ্জা লালচে বা হলুদ অস্থি মজ্জা থাকে। আর এই প্রস্তুত ভিউয়ের এখানে যে 4টা বলয়ের মতো দেখা যাচ্ছিল রাউন্ড রাউন্ড লাল কালি দাকা, এই বলয়ের একটা বলয়কে আমরা জুম করে দেখেছিলাম, মাঝখানে পেয়েছিলাম হ্যাবার্সিয়ান নালী, আর তার হ্যাবার্সিয়ান নালীর মাঝখানে ছড়ানো থাকবে হচ্ছে স্নায়ু, ধমনী এবং শিরা, স্নায়ু, ধমনী এবং শিরা। এবার এই হ্যাবার্সিয়ান নালীর চারপাশে 5 থেকে 15টি লেয়ারে এই লাল কালি দাগ অংশগুলো এরকম 5 থেকে 15টি লেয়ারে অবস্থান করবে হচ্ছে ম্যাট্রিক্স বা মাতৃকা। আর এই ম্যাট্রিক্স বা মাতৃকা লেয়ারগুলোকে বলেছিলাম আমরা ল্যামেলাম বা হচ্ছে ল্যামেলি। আর এবার ল্যামেলির মাঝে মাঝে কতগুলো গহ্বর থাকবে যাদেরকে আমরা বললাম হচ্ছে ল্যাকুনা। আর ল্যাকুনার মাঝখানেই সাধারণত সজীব অস্থিকোষগুলো অবস্থান করে। আর ল্যাকুনার চারপাশ জুড়ে কালো কালিতে আঁকা এরকম সূক্ষ্ম নালীর মতো অংশ ম্যাট্রিক্সের মধ্যে ছড়িয়ে থাকবে, ছড়িয়ে থেকে এটাকে স্ট্যাবল করবে, আর তাদেরকে আমরা বলেছিলাম ক্যানালিকুলি। এরপরে আবার আমরা এই ছবিতে ব্যাক করলাম, যেখানে একবার লম্বচ্ছেদ ভিউ দেখা যাচ্ছে কতগুলো কি হ্যাবার্সিয়ান নালী, নীল কালিতে আঁকা অংশগুলো। এই হ্যাবার্সিয়ান নালীগুলোকে আবার সূক্ষ্ম সূক্ষ্ম লাল কালিতে আঁকা অংশগুলো যুক্ত করে রাখছে, অর্থাৎ নালীময় অংশ এদেরকে আবার কি করে রাখছে? যুক্ত করে রাখছে। আর এই সূক্ষ্ম সূক্ষ্ম নালীময় অংশগুলোকে বলা হবে ভকম্যানস ক্যানাল। তার মানে আমরা এখান থেকে কিন্তু খুব সহজেই একটা নিরেট অস্থির গঠন আমরা বুঝতে পারি। কঠিন একটা বিষয় না, কিন্তু অত্যন্ত সহজ একটা ব্যাপার। আর আমরা পরীক্ষায় মাঝে মাঝে চলে আসে এটা, আর পরীক্ষায় আসলে আমরা এই ছবিটা দিয়ে দিতে পারবো, পাশাপাশি হচ্ছে এই ছবিটা দিয়ে দিতে পারবো। কখনো এই ছবিটা আমরা দিব না, এই ছবিটা আমরা আঁকবো না। জাস্ট যদি সময় থাকে আমরা এটা এবং এটা দুটোই আঁকতে পারি, অথবা যদি সময় কম থাকে তাহলে আমরা যে কোনো একটা এঁকে দিতে পারি। ওকে, তাহলে আজকে নিরেট অস্থির গঠন বা অস্থির গঠনের ক্ষেত্রে এতটুকুই ছিল। পরবর্তী ভিডিওতে আছে হচ্ছে তরুণাস্থির গঠন। আমরা তরুণাস্থির গঠন পরবর্তী ভিডিওতে দেখব।